আসসালামু আলাইকুম। স্বাগতম নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব 2025-এ। আজকের আয়োজনে আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় দুজন উপদেষ্টা এবং একই সঙ্গে উপস্থিত আছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব। আমাদের সঙ্গে আমার ডান পাশে উপস্থিত আছেন জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, উপদেষ্টা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আমাদের সঙ্গে আরও উপস্থিত আছেন জনাব নাহিদ ইসলাম, তিনি তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে আমাদের সঙ্গে উপস্থিত আছেন জনাব রেজাউল মাকসুদ জাহেদি সাহেব, তিনি সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আমাদের আজকের আলোচনার শুরুতেই আমি আমাদের দুজন উপদেষ্টার কাছে জানতে চাব, এই যে আপনারা এতদিন ছাত্র ছিলেন এবং সেই জায়গা থেকে এখন রাষ্ট্রের একটা বড় দায়িত্বে আছেন, এই যে কিছুদিন আগের একটা লাইফস্টাইল সেটার সঙ্গে বর্তমান যে লাইফস্টাইল, কি পার্থক্য আসলে, বা আগের যে সময়টা সেটাকে আসলে মিস করেন কিনা? আমি যদি আসিফ মাহমুদের কাছ থেকে আসি। জুলাই গণঅভ্যুত্থানের পরে একটা পরিবর্তিত পরিস্থিতিতে আমাদেরকে দায়িত্ব নিতে হয়েছে। আমরা ছাত্রদের প্রতিনিধি হয়ে অন্তর্বর্তীকালীন সরকারে আছি। তবে এটা আমাদের জন্য একটা লার্নিং প্রসেস বলে আমি মনে করি। একই সাথে জুলাই গণঅভ্যুত্থানে যে ছাত্র জনতা রাজপথে নেমে এসেছিল, যারা জীবন দিয়েছে, তাদের যেই আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের গণঅভ্যুত্থানের ভয়েস হিসেবে আমরা কাজ করার চেষ্টা করছি। জনাব মোহাম্মদ নাহিদ ইসলামের কাছে যদি যাই, জুলাই গণঅভ্যুত্থান যেহেতু ছাত্রদের নেতৃত্বে হয়েছিল, সরকার পতনের পরে নতুন একটা সরকার করার দায়িত্ব ছাত্রদের উপরই এসে পড়ে। সেই জায়গা থেকে গণঅভ্যুত্থানের প্রতিনিধিত্ব করার জন্য সেই দাবিগুলা যাতে আমরা সরকারের থেকে আদায় করতে পারি, সেই উদ্দেশ্য থেকেই সরকারে আসা। ফলে সরকারে আমরা 3 জন তরুণ প্রতিনিধিত্ব করতেছি এই অন্তর্বর্তী সরকারে, এবং আমাদের আগের জীবন আর এই জীবন তো আসলেই সম্পূর্ণ আলাদা। আমরা আগে বিশ্ববিদ্যালয়ের জীবন ছিল, সেখান থেকে একটা বৈপ্লবিক পরিবর্তন দেশে এবং আমাদের নিজেদের জীবনেও সেটা হয়েছে, এবং আমরা একটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছি যেটা আমাদের ব্যক্তি জীবনে হয়তো ভবিষ্যতে কাজে লাগবে। তবে আমাদের জীবনচর্যা পরিবর্তন হয়েছে, লাইফস্টাইল পরিবর্তন হয়েছে, কিন্তু চিন্তার দিক থেকে, স্পিরিটের দিক থেকে আমরা সে আগের মতোই আছি। আমরা মনে করি আমরা রাজপথে যেরকমটা ছিলাম, গণ অভ্যুত্থানে আমরা যেরকমটা ছিলাম, যে উদ্দেশ্য, যে লক্ষ্যগুলো আমাদের ভিতরে আমাদেরকে তাড়িত করেছে, আমাদেরকে প্রেরণা জুগিয়েছে, আমরা সরকারের থেকেও সেই একই উদ্দেশ্য বাস্তবায়নে যে কাজ করে যাচ্ছি। এখন হয়তো আমাদের কাজের পদ্ধতিটা আলাদা হয়েছে। তো আমরা জানি এই তারুণ্যের উৎসব 2025-এ সরকারের প্রায় সকল মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান সবাই সংযুক্ত। তো আমি সচিব সাহেবের কাছে জানতে চাবো যে এই কাজগুলো আপনারা কিভাবে করছেন এবং কি ফিডব্যাক পাচ্ছেন এই প্রতিষ্ঠানগুলো থেকে। আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে সার্বিক তত্ত্বাবধানে এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় সারা দেশে আমরা তারুণ্যের উৎসব 2025 উদযাপন করছি। মাননীয় প্রধান উপদেষ্টার উদ্দীপক ঘোষণা, এসো দেশ বদলাই পৃথিবী বদলাই, এই প্রতিপাদ্যে আমরা এখানে 23টি মন্ত্রণালয়, 495টি উপজেলা এবং আমাদের 64টি জেলা এবং আমাদের সবগুলো ফেডারেশন সহ আমাদের বিশ্ববিদ্যালয়, কলেজ, ইউনিভার্সিটি, স্কুল সকলের সম্মিলন নিয়ে আমরা কাজগুলো করছি সরকারি বেসরকারি উদ্যোগে। আপনারা জানেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে যখনই কোনো প্রকট বঞ্চনা, বৈষম্য, অবিচার অথবা সংঘবদ্ধ অসত্য আচরণ সংগঠিত হয়, তখনই আমাদের তরুণ সমাজ এগিয়ে আসে এবং তারা প্রতিজ্ঞাবদ্ধ যে এই বাংলাদেশের উন্নয়নের জন্য তারা কাজ করে যায়। তারই অনিবার্য ফসল হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান এবং বাংলাদেশের যুবদের এবং তরুণদের এই অপরিসীম শক্তি, সাহস সারা বিশ্বে প্রশংসিত। এই অবদানকে স্বীকৃতি প্রদান করার জন্য এবং তাদেরকে উজ্জীবিত এবং অনুপ্রাণিত করার জন্য আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে সার্বিক তত্ত্বাবধানে এবং মাননীয় উপদেষ্টা যুব ক্রীড়া তার ব্যবস্থাপনায় আমরা এই কাজগুলো করছি, যাতে করে আমাদের আগামী প্রজন্ম আমাদের দেশের উন্নয়ন সহ এবং একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার জন্য যাতে আমরা এই তরুণরা কাজ করতে পারে, সেই লক্ষ্য নিয়ে, সেই উদ্দেশ্য নিয়ে আমরা এই কাজ করছি। এবং আমরা ক্রিকেটের যে শক্তি আমাদের রয়েছে, এই শক্তি ব্যবহার করে যাতে করে আমাদের এই যুবদের, তরুণদের মাঝে একটা ঐক্যের সৃষ্টি হয় এবং সহযোগিতার নীতি প্রচার করা, যাতে আমরা এই দেশের জন্য সহযোগিতা সকলেই করব। এবং আরেকটি লক্ষ্য রয়েছে যে উদ্যোক্তা কর্মী তৈরি করা, কারণ আমাদের এই দেশের এই 5 কোটি তরুণদেরকে একটা স্পেস তৈরি করতে হবে। সেই স্পেসটি হচ্ছে আমাদের যেমন সামাজিক ব্যবসা, উদ্যোক্তা তৈরি, স্টার্ট আপ তৈরি, সেই
লক্ষ্য নিয়েই কিন্তু আমাদের তারুণ্যের উৎসবটি সারা দেশব্যাপী হচ্ছে। আমি যদি একটু উপদেষ্টা আসিফ মাহমুদের কাছে আসি, যে আপনি যুব ক্রীড়া মন্ত্রণালয় নিয়ে কাজ করছেন এবং আমরা দেখছি যে আপনি নিয়মিত এই তরুণ প্রতিনিধি যারা তাদের সঙ্গে যোগাযোগ করছে, তো আপনার কি মনে হচ্ছে এই তারুণ্যের উৎসব আসলে তরুণদেরকে কতটা উজ্জীবিত করতে পেরেছে বা তারা কতটা এটার সঙ্গে নিজেদেরকে সংযুক্ত অনুভব করছে? এবারের আমাদের নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব, এসো দেশ বদলাই পৃথিবী বদলাই, এই স্লোগানকে সামনে রেখে এই তারুণ্যের উৎসব আয়োজনের একটা বড় উদ্দেশ্যই ছিল তরুণদেরকে এঙ্গেজ করা। জুলাই গণ অভ্যুত্থানে যেমন তরুণদের দেশের সকল তরুণের ঐক্যবদ্ধ অংশগ্রহণে এবং ত্যাগের বিনিময়ে বাংলাদেশ, আমরা একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি। সেই নতুন বাংলাদেশ গড়ার প্রসেসের মধ্যে তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য আমরা কাজ করছি। আপনারা দেখেছেন বিভিন্ন সরকারি কার্যক্রমে তরুণরা এখন অংশগ্রহণ করছেন ছাত্র প্রতিনিধি হিসেবে। এই যে জুলাইয়ের যে শক্তি, সেই শক্তিটা যে হারিয়ে যায়নি, সেটাকে আমরা আরও কনস্ট্রাকটিভ ওয়েতে কীভাবে সবার সামনে তুলে ধরতে পারি, সেই চিন্তার জায়গা থেকেই তারুণ্যের উৎসব আয়োজন করা। 30শে ডিসেম্বর থেকে 19শে ফেব্রুয়ারি পর্যন্ত তারুণ্যের উৎসবের সময়কালটা নির্ধারিত হয়েছে। আপনারা জানেন এই সময় বিপিএল সহ অন্যান্য অনেকগুলো ক্রীড়া ফেডারেশন বিভিন্ন ধরনের টুর্নামেন্ট আয়োজন করেছে সারা দেশে। প্রত্যেকটি স্কুলে আপনারা জানেন এই জানুয়ারি ফেব্রুয়ারির সময়টাতে অ্যানুয়াল স্পোর্টস চলে, তো সবাই তারুণ্যের উৎসবের অংশ হিসেবে স্পোর্টসগুলো আয়োজন করছেন এবং তরুণ প্রজন্মের মধ্যে, স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে এটার একটা হিউজ সাড়া ফেলেছে। এখন পর্যন্ত আমরা আমাদের 64টা জেলা, 495টা উপজেলা এবং অধিকাংশ স্কুল কলেজে তারুণ্যের উৎসব আয়োজিত হয়েছে এবং এখন পর্যন্ত আমাদের কাছে প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রায় 66 লক্ষ তরুণ সরাসরি এতে অংশগ্রহণ করেছে। এছাড়া দর্শক তো আরও অনেক আছে। যেটা বললেন যে 19 ফেব্রুয়ারি তারুণ্যের উৎসব শেষ হচ্ছে, তো এর পরবর্তীতে তরুণদেরকে আরো সংযুক্ত করার জন্য কোনো পরিকল্পনা আপনাদের আছে কিনা বা সামনে কোনো কিছু আসার চিন্তা করছে কিনা? বাংলাদেশে আমাদের একটা অন্যতম জাতীয় সমস্যা হচ্ছে বেকারত্ব, কর্মসংস্থানের অভাব। যুব ক্রীড়া মন্ত্রণালয় প্রথম থেকে আমরা এটাকে একটা ফোকাস পয়েন্ট রেখে আমরা কাজ করছি। আমরা একটা এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম তৈরি করতে চাচ্ছি, যেটা সরকারে আসলে কোনো এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম সেভাবে নেই। সেখান থেকে বাংলাদেশে যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, যেটা আমাদের জন্য একটা সুযোগ হিসেবে আমরা নিতে পারি যদি সঠিক পলিসি আমরা নিতে পারি, সেই পরিকল্পনা আমরা করছি, সেখানে আমরা কাজ করছি। এবং আপনারা দেখেছেন সরকারের সকল কার্যক্রমে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য আমরা কাজ করেছি। যারা 5ই আগস্টের পরে যে 3 দিন সরকার ছিল না, কোনো ট্রাফিক ব্যবস্থাপনা ছিল না, ট্রাফিকের দায়িত্ব নিয়েছিল, তাদেরকে আমরা ট্রাফিক পুলিশে পার্ট টাইম জবের ব্যবস্থা করেছি, যাতে তারা ওই কাজের একটা স্বীকৃতি পায় এবং খুব সাফল্যের সাথে ছাত্ররা সেখানে কাজ করছে। এর বাইরেও বাংলাদেশের প্রায় সামাজিক সংগঠন রয়েছে, বিভিন্ন ব্যবসায়িক সংগঠন রয়েছে, সেখানে আমরা তরুণদেরকে কিভাবে আরও স্পেস করে দেওয়া যায়, কাজ করার সুযোগ করে দেওয়া যায়, অভিজ্ঞদের সাথে তাদের যে এনার্জি সেটাকে একটা মিক্সড আপের মাধ্যমে একটা ভালো ফলাফল কিভাবে নিয়ে আসা যায়, সেজন্য তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করেছি। আপনারা জানেন যে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সারা দেশে প্রত্যেকটি উপজেলায় এবং জেলায় এবং বিভাগেও ক্রীড়া সংস্থা রয়েছে। সেখানে আমরা ছাত্রদের মধ্যে যারা ক্রীড়া সংগঠক আছে তাদের অংশগ্রহণ নিশ্চিত করছি। তো সরকারের প্রত্যেকটি অর্গানের মধ্যে ছাত্রদের অংশগ্রহণ নিশ্চিতের মাধ্যমেই আসলে তারুণ্যের যে শক্তি, সেটাকে আমরা জাতীয় পর্যায়ে বাস্তবায়ন করার একটা সুযোগ পাবো এবং তারুণ্যের যেই পলিসি ভাবনা আছে, নীতি নির্ধারণী যেই ভাবনা আছে, যেই এই প্রজন্মের যেই নতুন চিন্তা আছে, যেই ডাইভার্সিটি আছে তাদের চিন্তার মধ্যে, সেটাকে আমরা মেইন স্ট্রিমে নিয়ে আসার জন্য এই পরিকল্পনাগুলো হাতে নিয়েছি। এবং সামনের দিনগুলোতেও আমাদের প্রত্যাশা থাকবে যে সরকারি বাংলাদেশে আসুক, তরুণদেরকে রাষ্ট্রের কার্যক্রমে এভাবে অংশগ্রহণের মাধ্যমে তাদের শক্তিটাকেও ইউটিলাইজ করবে। জনাব মোহাম্মদ নাহিদ ইসলামের কাছে যাই, যে আমরা শুনলাম যে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের পরিকল্পনা, আপনার যে মন্ত্রণালয়, আপনি সেখান থেকে কি চিন্তা করছেন তরুণ জনশক্তিকে সংযুক্ত করার, এবং আপনার তথ্য সম্প্রচার মন্ত্রণালয় থেকে কোনো উদ্যোগ এরকম আমরা সামনে পাবো কিনা? তথ্য সম্প্রচার মন্ত্রণালয় তো যে বর্তমান তারুণ্যের উৎসব চলমান, সেইখানে তো অংশগ্রহণ করছে এবং সিরিজ অফ প্রোগ্রাম তারা পরিকল্পনা করছে বা আয়োজন করছে। এখানে আমরা জুলাই বিপ্লবের উপর কিছু ডকুমেন্টারি করার উদ্যোগ নিয়েছি। ফটোগ্রাফি এক্সিবিশন হচ্ছে, প্রতিযোগিতা হচ্ছে, কিছু কনসার্ট, বিতর্ক, কুইজ
প্রতিযোগিতা, এই ধরনের কিছু আয়োজন হচ্ছে। এবং এছাড়াও যে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে যেসব সংস্থা বা দপ্তর রয়েছে, যেমন বিটিভি, বাসস, বেতার, তাদের জায়গা থেকেও তারুণ্যের উৎসবের কে কেন্দ্র করে এরকম কিছু প্রোগ্রাম নেওয়া হয়েছে। এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয় প্রথম থেকেই এই সরকারের এই জুলাই আন্দোলনের যে ডকুমেন্টেশন বা ছবি, ভিডিও ফুটেজ সংগ্রহ সেটা করে যাচ্ছে, সেই আর্কাইভিংয়ের কাজগুলো করে যাচ্ছে, যেটা আমাদের ভবিষ্যতেও ইতিহাস বা গবেষণার জন্য কাজে লাগবে। আর পাশাপাশি আমার যেহেতু তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, সেখানেও আমরা তরুণদেরকে বিশ্ববিদ্যালয় এবং স্কুল কলেজগুলোকে টার্গেট করেও বিভিন্ন আইটি সামিট আমাদের পরিকল্পনা রয়েছে, সেটা শুরু হয়েছে। এবং আমরা ডিজিটাল ইকোনমির গ্রোথ কিভাবে আরও বাড়াতে পারি, আমরা ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে ব্যবহার করে এমপ্লয়মেন্টের কীভাবে আরও সুযোগ তৈরি করা যায়, সেই বিষয়গুলো আমরা করছি। যেহেতু বাংলাদেশ একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে গিয়েছে, এক ধরনের পরিস্থিতি আছে, এবং যেহেতু আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল, এই কিছু বিষয়ে বাংলাদেশের ইমেজ আসলে বহির্বিশ্বে খুবই নেতিবাচকভাবে উপস্থাপিত হয়েছে, বিশেষত ডিজিটাল যে কার্যক্রমগুলোর ক্ষেত্রে, আইসিটি রিলেটেড। তো সেই জায়গায় আমরা নতুন করে আমরা কাজ করছি, এবং যে বাইরের ইনভেস্টমেন্টগুলো আছে ডিজিটাল সেক্টরে, তাদের সাথে আমরা যোগাযোগ করছি। আমরা আমাদের যে হাইটেক পার্কগুলো রয়েছে সেগুলোও আমরা নতুনভাবে পরিকল্পনা করছি। কিছু অপ্রয়োজনীয় প্রকল্প ছিল, সেগুলো বাদ দেওয়া হয়েছে। এবং সর্বক্ষেত্রেই তরুণদের চিন্তাভাবনাকে, তাদের যে আইডিয়া, সৃজনশীলগুলো রয়েছে, সেগুলোকে কিভাবে আমরা কাজে লাগাতে পারি। কারণ এই অভ্যুত্থানে যেহেতু ব্যাপক সংখ্যক ছাত্ররা এবং তরুণরা অংশগ্রহণ করেছে, এবং তাদের ভিতরে একটা বড় প্রত্যাশা তৈরি হয়েছে, একটা এনার্জি তৈরি হয়েছে, শক্তি তৈরি হয়েছে, সেই শক্তিকে আমরা কাজে লাগাতে চাই। কারণ আমরা বিশ্বাস করি যে আমরা যদি সেই তারুণ্যের বৈপ্লবিক শক্তিকে কাজে লাগাতে পারি ইতিবাচকভাবে, তাহলে বাংলাদেশ খুব দ্রুত সময়ের মধ্যে আমরা এগিয়ে যেতে পারবো। আমি যদি সচিব সাহেবের কাছে যাই, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও বললেন যে তরুণদের কাজের ব্যবস্থা করা, তো এটা নিয়ে আসলে আপনারা কি পরিকল্পনা করছেন? আন্দোলনে যারা আহত হয়েছেন কিংবা যারা তরুণ যুবক যারা আন্দোলনে ছিলেন, তাদের বেকারত্ব দূরীকরণে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে কিনা, এবং যতগুলো দপ্তর, মন্ত্রণালয়, প্রশাসনের বিভিন্ন জায়গায় আছে, সেখানে তাদেরকে সংযুক্ত করে তাদের একটি পার্মানেন্ট কাজের কোনো ব্যবস্থা পরিকল্পনা আপনারা করছেন কিনা? এখানে উপদেষ্টা মহোদয়গণ যথার্থভাবেই যে বিষয়গুলো বলা হয়েছে, যে আমাদের এম্পাওয়ারিং অফ দ্য ইয়থ, তাদেরকে ক্ষমতায়িত করা, এবং আরেকটি বিষয় রাষ্ট্রীয়ভাবে যে ডিসিশন মেকিং প্রসেসে তরুণদেরকে অন্তর্ভুক্ত করা, কারণ তারা যেভাবে দক্ষতার সঙ্গে কাজগুলো করবে। আরেকটা তাদের সমস্যাগুলোকে চিহ্নিত করে সেগুলোকে সমাধানের উদ্যোগ নেওয়া। তারুণের উৎসবে সবচেয়ে প্রমিনেন্ট একটি বিষয় রয়েছে যে আমাদের সামাজিক, অর্থনৈতিক এবং পরিবেশগত মূল্যবোধকে চিহ্নিত করে আমাদের কী ধরনের এই সমস্যা এবং সমস্যাগুলো চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করা। ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন যে আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় সহ, আমাদের পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সহ আমরা 64 জেলার 64 খাল আমরা পরিষ্কার করেছি। এবং গত কয়েকদিন টেলিভিশনে আপনারা সকলেই লক্ষ্য করেছেন যে খাল পরিষ্কার কর্মসূচি রয়েছে, এটা পরিবেশগত আমাদের মূল্যবোধ। এখন আমরা এই আমাদের জুলাই আগস্ট আন্দোলনে, এই গণ অভ্যুত্থানে আমাদের অনেকে আহত হয়েছেন, এখনও চিকিৎসাধীন রয়েছে। আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মহোদয় তাৎক্ষণিকভাবে আমাদেরকে নির্দেশনা প্রদান করেছেন যে আহতদের জন্য চিকিৎসার একটি পরিকল্পনা, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং তাদেরকে মেইন স্ট্রিমে নিয়ে আসার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার জন্য। ইতিমধ্যে আমরা আহতদের জন্য এবং নিহত পরিবারের সদস্যদের জন্য তাদের কর্মসংস্থান সৃষ্টি, সৃজনশীল কর্মসংস্থান এবং মেইন স্ট্রিমে আনার জন্য আমরা একটা প্রকল্প ডিজাইন করেছি, যেটা আমাদের প্ল্যানিং কমিশনের পরিকল্পনাধীন এবং অন্তর্ভুক্ত রয়েছে। আমরা আশা করি যে শীঘ্রই এই প্রকল্পটা যদি বাস্তবায়ন করা যায়, তাহলে যারা আহত হয়েছেন বিভিন্ন পর্যায়ে তাদের চিকিৎসা সহ আত্মকর্মের একটা সুযোগ আমরা তৈরি করতে পারবো যুব ক্রীড়া মন্ত্রণালয় থেকে। আমি যদি একটু আসিফ মাহমুদের কাছে আসি, যে বহির্বিশ্বে আসলে তারুণ্যের উৎসব আর কোনো ইম্প্যাক্ট আপনারা দেখতে পেয়েছেন কিনা, বা তাদের কাছ থেকে কোনো আপডেট পাচ্ছেন কিনা যে তারুণ্যের উৎসব নিয়ে তাদের উচ্ছ্বাস কীরকম, বা তারা আসলে বিষয়টাকে কীরকম দেখছেন? তারুণ্যের উৎসব বিভিন্ন যে স্কুল, কলেজ, বিভিন্ন জায়গা হচ্ছে, সেখানে কভার করার জন্য বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়াকে বলেছি, এবং আল জাজিরা কয়েকটা জায়গায় কভারও করেছে। পুরো পৃথিবী আসলে জুলাই গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশের তরুণদের দিকে তাকিয়ে আছে। ইয়ুথরা কিভাবে আসলে একটা দেশকে গড়ে তুলতে পারে, সেটাও পৃথিবী দেখতে চাচ্ছে। এবং অনেক ইন্টারন্যাশনাল
নিউজ এজেন্সিস বাংলাদেশে আসছে, তারা তরুণদের সাথে কথা বলছে এবং আমাদের সাথেও কথা বলছে। পুরো পৃথিবীর তরুণরা বাংলাদেশের তরুণদের থেকে শিখতে চাচ্ছে। আমি মনে করি এটা আমাদের জন্য একটা হাই টাইম, নিজেদের এবং তরুণদের যোগ্যতা এবং মেধা প্রমাণের। সেই জায়গা থেকে আমরা সেই সুযোগটাও তরুণদেরকে করে দিচ্ছি। আমরা বিভিন্ন উদ্যোগ ইতিমধ্যে গ্রহণ করেছি এবং এছাড়াও যেই বৈশ্বিক যেই অগ্রগতি, ডিজিটালাইজেশন সহ এআই এর যে পৃথিবী, সেই পৃথিবীতে টিকে থাকার জন্য ইতিমধ্যে আমরা আরও একটি প্রকল্প হাতে নিয়েছি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর আমরা তরুণদেরকে ট্রেনিং দেব। অলরেডি এই পরিকল্পনা চলছে। আমরা একটি প্রজেক্ট করে সারা বাংলাদেশে বিভিন্ন স্থান থেকে তরুণদেরকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর ট্রেনিং দেব, যাতে করে পৃথিবীর কোনো দেশ থেকে বাংলাদেশের তরুণরা পিছিয়ে না থাকে। আমরা যেন আধুনিক পৃথিবীর সাথে খাপ খাইয়ে এগিয়ে যেতে পারি। ঠিক যেভাবে জুলাই গণঅভ্যুত্থানে তরুণরা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, নতুন বাংলাদেশ গড়ার 24 পরবর্তী বাংলাদেশে তরুণরা যেন সবসময় সেই নেতৃত্বের স্থানে থাকতে পারে। আচ্ছা, একই সঙ্গে আমরা দেখলাম যে বিপিএল বেশ বড় করে আয়োজন হলো। তো বিপিএল নিয়ে আপনাদের আরও কোনো পরিকল্পনা আছে কিনা, বা বিপিএল এর আপনি আসলে জনগণের কাছ থেকে রেসপন্স কেমন দেখলেন? এবার আমরা অনেকগুলো চ্যালেঞ্জের মধ্য দিয়ে আসলে বিপিএলটা আয়োজন করেছি। আপনারা জানেন যে বোর্ডে অনেক বড় পরিবর্তন এসেছে। বোর্ডের আগের নেতৃবৃন্দ পালিয়ে গিয়েছে ফ্যাসিস্ট সরকারের সাথে যোগসাজশের কারণে, এবং খুব স্বল্প সময়ে হাতে নিয়ে আসলে বিপিএলটা আয়োজন করতে হয়েছে। ফ্যাসিবাদ এতটাই গভীরে ছিল যে আসলে অনেকগুলো টিমের মালিকরা পর্যন্ত পালিয়ে গিয়েছে। সুতরাং আবার নতুন করে টিম নিয়ে এসে বিপিএল আয়োজন করাটা একটা চ্যালেঞ্জ ছিল আমাদের জন্য। তবে এবারের বিপিএল দর্শকদের মধ্যে অনেক সাড়া ফেলেছে। আপনারা দেখেছেন যে গতবারের বিপিএলের সাথে যদি আমি তুলনা করি, গতবার বিপিএলে টিকিটও বিক্রি হয়েছিল হয়তো 2.5 থেকে 3 কোটি টাকার। এবারের ইতিমধ্যেই প্রায় 10 কোটির উপরে, আমরা প্রজেক্ট করছি 13-14 কোটি টাকা পর্যন্ত আমরা টিকিট বিক্রি করতে পারবো। এবং অর্থাৎ দর্শকরা বিপিএল দেখতে আসছে। আমরা এবার টিকিটিংয়ে যে কালোবাজারি হতো সেটাকে অনলাইনে নিয়ে গিয়েছি আরও স্বচ্ছতা আনয়নের জন্য। এছাড়াও এবার আপনারা দেখবেন যে রান হচ্ছে এবার, যেটা একটা টি-20 সিরিজে মানুষ দেখতে চায়। একজন দর্শক হিসেবে আমি একজন দর্শক, সেই জায়গা থেকে গতবার যেটা এভারেজ ছিল 110-120, সেখানে এবার 200+ রান হচ্ছে বেশিরভাগ ম্যাচে। তো দর্শকরা উপভোগ করছে। তবে খুব দ্রুত স্বল্প সময়ের মধ্যে আয়োজন করার কারণে আমাদেরও কিছু শর্টকামিংস ছিল, যে কারণে কিছু পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা সেগুলোকে খুব দ্রুত অ্যাড্রেস করছি। তবে এই সব কিছু একটা লার্নিং প্রসেস। আমরা আশা করছি যে ভবিষ্যতে বিপিএলকে আমরা একটা আন্তর্জাতিক মানের টি-20 টুর্নামেন্ট হিসেবে গড়ে তুলতে পারবো এবং আগামীতে আরও সুন্দর করে বিপিএল আয়োজন করতে পারবো। আমি যদি একটু যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব সাহেবের কাছে যাই, যে আপনি বললেন যে ক্রিকেটকে কেন্দ্র করে তরুণদেরকে সংযুক্ত করা হচ্ছে, একই সঙ্গে আরও যে খেলাগুলো আছে, ফুটবল বলি, হকি বলি, দাবা বা অলিম্পিকের মতো ইভেন্টগুলো, এইগুলোর ব্যাপারে আসলে যুব ক্রীড়া মন্ত্রণালয় কী ভাবছে? কারণ আমরা দেখলাম যে আমাদের মেয়েরা সাফ ফুটবলে বেশ ভালো করে আসলো, বা অলিম্পিকেও বিভিন্ন সময় আসলে দেখি যে ইন্ডিভিজুয়ালভাবে বেশ কিছু পার্টিসিপেন্ট তারা ভালো করছে। তো তাদেরকে নিয়ে আসলে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের পরিকল্পনা আছে কিনা, বা তরুণদেরকে এই ইভেন্টগুলোতে ক্রিকেটের বাইরেও সংযুক্ত করার কি পরিকল্পনা আপনাদের? বাংলাদেশে ফুটবল একটি খুব জনপ্রিয় খেলা, এবং আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্তৃক এই তারুণ্যের উৎসব উপলক্ষে আমাদের আন্ডার-15 যারা রয়েছেন, আমাদের একদম উপজেলা থেকে শুরু করে জেলা এবং জাতীয় পর্যায়ে কম্পিটিশনের আয়োজন তারা করেছে। এটা সারা দেশে উদযাপিত হচ্ছে, যাতে করে আমরা ট্যালেন্ট হান্ট করে যাতে আমাদের তরুণ যারা রয়েছে এবং যারা আন্ডার-15 তাদেরকে বাছাই করে যাতে জাতীয়ভাবে আমরা নিয়ে আসতে পারি, এর উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও আমাদের কাবাডি ফেডারেশন সারা দেশেই তারা অনুষ্ঠান করছে এবং জেলা উপজেলা পর্যায়ে তাদের অনুষ্ঠান আমরা করছি। এছাড়াও আমাদের আর্চারি যে ফেডারেশন রয়েছে, আর্চারি ফেডারেশন 8টা বিভাগে তারা ওই আর্চারি কম্পিটিশন করছে, এবং ওখান থেকে যাতে আপনি যে কথাটা বলেছেন অলিম্পিকে, কারণ আমাদের ট্যালেন্টগুলোকে হান্ট করে অলিম্পিকে নিয়ে আসার জন্য যে পদক্ষেপ মাননীয় উপদেষ্টা মহোদয় যেটা বলেছেন, যে আমাদের ক্রিকেট, ফুটবল, আর্চারি, কাবাডি এবং অন্যান্য খেলা যেগুলো প্রান্তিক পর্যায়ে ট্যালেন্টগুলোকে ধরে আনার জন্যই কিন্তু তারুণ্যের উৎসব আমরা সেই আয়োজন করছি। এবং আমরা আশা করি যে আমাদের 19 ফেব্রুয়ারি পর্যন্ত ডেডলাইন রয়েছে। বিভিন্ন সংগঠনগুলো, ফেডারেশনগুলো যে অনুষ্ঠান আয়োজন করছে, তার ভিতরে যে সমস্ত ট্যালেন্ট আমরা খুঁজে পাবো তাদেরকে জাতীয়ভাবে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মহোদয় সহ এগুলোকে নিয়ে আমরা পরবর্তী পদক্ষেপ এবং তাদেরকে নার্সিং করার প্রয়োজন উদ্যোগ নেওয়া হবে ইনশাআল্লাহ।
একই সঙ্গে আমি যদি একটু উপদেষ্টা নাহিদ ইসলামের কাছে যাই, যে আমরা যে একটা অপসংস্কৃতির চর্চা দেখছিলাম ডিজিটাল মাধ্যমগুলোতে, এবং একই সঙ্গে বিভিন্ন গুজব বা এই জিনিসগুলোতে তরুণ সমাজকে নানাভাবে বিভ্রান্ত করা হচ্ছিল, তো তারুণ্যের উৎসবের মাধ্যমে আপনারা কি সেটা থেকে তরুণ সমাজকে কিছুটা উৎসাহিত করতে পেরেছেন কিনা, বা কিছুটা সরিয়ে আনতে পেরেছেন কিনা এই গুজব বা ডিজিটালি যে অপরাধগুলো হচ্ছিল সেই জায়গাগুলো থেকে? সোশ্যাল মিডিয়া এই সময়ে আসলে অনেক বেশি প্রভাব বিস্তার রাখে আমাদের বিশেষত তরুণদের ভিতরে। তো আমি বলবো না যে খুব একটা আমরা এই চ্যালেঞ্জটা মোকাবেলা করতে পারছি। আমাদের হয়তো আরও বড় কোনো পরিকল্পনা করে আসলে এগোতে হবে। তবে বিপ্লব পরবর্তী সিচুয়েশনে এরকম একটা উৎসব বা উদযাপনের আসলে প্রয়োজন ছিল। আমরা তো আসলে ছাত্ররা বা এই দেশের মানুষ একটা আন্দোলনের সময় অনেক ট্রমার ভিতর দিয়ে গিয়েছে, অনেক রক্তপাতের ভিতর দিয়ে গিয়েছে, এবং যেটা আমরা এখনও দেখছি আমাদের অনেক আহত ভাই বোনেরা হাসপাতালে আছে বা ট্রিটমেন্টের ভিতরে আছে। শহীদ পরিবারগুলোর এক ধরনের দুঃখ কষ্ট আছে, কিন্তু তারপরও আমাদেরকে এক ধরনের উদযাপনের মধ্য দিয়ে যাইতে হয়, যে একটা আমরা একই সাথে যেমন আমাদের দুঃখ কষ্ট রয়েছে আবার বিজয়ও রয়েছে। তো সেই জায়গায় তরুণদেরকে উজ্জীবিত করা, নতুন করে ইতিবাচকভাবে তাদের এনার্জিটাকে কাজে লাগানোর ক্ষেত্রে এবং তাদের একটা অ্যাটেনশন সৃজনশীল কাজে নিয়ে আসার জন্য তারুণ্যের উৎসবটা এবার ভূমিকা রেখেছে। তবে সোশ্যাল মিডিয়ার যে এই ধরনের অপকর্ম এবং বিগত ফ্যাসিস্ট সরকারের যারা অনুসারী তারা করতেছে না, তাদের নানা ধরনের দুর্নীতির টাকা পয়সা ব্যবহার করে, সেটার ক্ষেত্রে আমাদের আইন শৃঙ্খলা থেকে শুরু করে আমাদের অন্যান্য জায়গায় আরও বেশি কঠোর হতে হবে, এবং আমরা সেই দিকে আগাচ্ছি। আমাদের এই তারুণ্যের উৎসবের মতো আরও উৎসব যদি আমরা খুব শীঘ্রই আরও কিছু করতে পারি, তাহলে আমার মনে হয়, আর যদি আমরা উদ্যোক্তার যে বিষয়টা, এমপ্লয়মেন্টের বিষয়টা, চাকরি এবং উদ্যোক্তা তৈরি করা, সেসব কাজে, সৃজনশীল কাজে, গঠনমূলক কাজে আমরা যত বেশি তরুণদেরকে যুক্ত করতে পারবো, তারা ইতিবাচকভাবে ভূমিকা রাখতে পারবে রাষ্ট্রে। এই জুলাই আমরা যদি গণ অভ্যুত্থান বলি, সেই গণ অভ্যুত্থানে তরুণদের একটা আলাদা চেতনা ছিল, আলাদা একটা স্বপ্ন ছিল, তাদের একটা আকাঙ্ক্ষা ছিল। তো এই চেতনা বা এই আকাঙ্ক্ষাটাকে ধরে রাখার জন্য আসলে আপনারা যারা উপদেষ্টা হিসাবে আছেন, তরুণদের প্রতিনিধি হিসাবে, আপনার কি পরিকল্পনা এখানে আছে যে এই চেতনাটাকে কিভাবে ধরে রাখবেন? কারণ আমরা দেখছি যে অনেক অপপ্রচার ইদানিং চলে আসছে, এবং তরুণদের যে চেতনা, সেই চেতনাগুলোকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হচ্ছে। তো এই চেতনাটাকে ধরে রাখার জন্য আপনারা কি পরিকল্পনা করছেন? এটার জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে যে এই যে জুলাই আন্দোলনের যে চেতনা, যে আকাঙ্ক্ষা, সেটাকে সেই ইতিহাসটাকে সঠিকভাবে প্রথমত সংরক্ষণ করা এবং সেটাকে প্রচার করা, শুধু দেশে না বরং বৈশ্বিকভাবেও। কারণ পুরো পৃথিবীতেই এটা একটা বড় ঘটনা। কারণ যেই জেনারেশন জেড বলা হয়, যারা ইন্টারনেট জেনারেশন, যাদেরকে ভাবা হয়তো যে তারা অ্যাপলিটিক্যাল, তারা সমাজ রাষ্ট্র নিয়ে নির্বিকার, কিন্তু এই জেনারেশন যে রাস্তায় নেমে আসতে পারে, জীবন দিতে পারে এবং রাজনৈতিক হয়ে উঠতে পারে, এটা তো এই আন্দোলনের মধ্যে আমরা দেখেছি। এবং পুরো পৃথিবীতেই যখন বিভিন্ন দেশে গণতন্ত্র নিয়ে নানা উদ্বিগ্নতা, শঙ্কা তৈরি হচ্ছে, তখন বাংলাদেশের তরুণরা গণতন্ত্রের জন্য জীবন দিচ্ছে। একটা বড় একটা গণতান্ত্রিক আন্দোলন এখানে ঘটে গেছে, এবং যে নির্মমতা, ব্রুটালিটি এখানে তৈরি হয়েছে আন্দোলনের সময়। তো সেইটা পুরো পৃথিবীতে আমাদেরকে সেটা প্রচার করতে হবে, গ্লোবালিও। আমরা জানি যে আমাদের বিরুদ্ধে নানা ধরনের ডিসইনফরমেশন, মিসইনফরমেশন ক্যাম্পেইন চলছে। তো সেইটার বিরুদ্ধে আমরা এই আন্দোলনটাকে, আন্দোলনের যেই ঘটনাবলী, আন্দোলনের যে আকাঙ্ক্ষাগুলো, সেটা আমরা দেশে বিদেশে প্রচারের বিভিন্ন ধরনের উদ্যোগ নিচ্ছি। এবং আমাদের এখন যেটা হয়তো আমাদের একটা ক্ষমতার পট পরিবর্তন ঘটেছে, কিন্তু আমরা মনে করি না যে আমাদের আন্দোলনটা শেষ হয়ে গেছে বা আমাদের আকাঙ্ক্ষা সম্পূর্ণ বাস্তবায়িত হয়েছে। যেহেতু ফ্যাসিজম মানুষের একটা চিন্তার ভিতরে, মনোজগতের ভিতরে কাজ করে, সংস্কৃতির ভিতরেও তারা কাজ করে, ফলে শিক্ষা এবং সংস্কৃতিতে আমাদের নজর দিতে হবে এবং এটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়ার ভিতর দিয়ে যেতে হবে। আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের পাঠ্যক্রম, আমাদের সাংস্কৃতিক কার্যাবলী, তার মধ্য দিয়ে জুলাই আন্দোলনের যে স্পিরিটগুলো, সেটার প্রতিফলন ঘটাতে হবে এবং নানা ধরনের যে ফ্যাসিবাদী প্রবণতা সমাজে আছে, মানসিকতায় আছে, সেটাকে ক্রিটিক করতে হবে, সমালোচনা করতে হবে। আমি মনে করি যে আমাদের এই দীর্ঘমেয়াদী আমরা যদি শিক্ষা সংস্কৃতির একটা লড়াই চালিয়ে যেতে পারি, তাহলে এই যে জুলাই আন্দোলনের যে স্পিরিট, সেটা একটা ভিত্তি পাবে এবং ভবিষ্যতের তরুণরাও আসলে উজ্জীবিত থাকবে দেশের জন্য কাজ করার।
আমি যদি আসিফ মাহমুদ সজীব ভাইকে একটু জিজ্ঞেস করি যে আমরা দেখছি যে বাংলাদেশের যুবকদের অনেকেই বহির্বিশ্বে বিভিন্ন আন্তর্জাতিক কম্পিটিশন বলি, অলিম্পিয়াড বলি, এগুলোতে তারা ভালো করছে, কিন্তু তাদের একটা আক্ষেপ থেকে যাচ্ছে যে তারা বাংলাদেশ থেকে আসলে প্রপার সাপোর্টটা পাচ্ছে না, বা তাদের যে ট্রেন আপ করার বিষয়টা, এই বিষয়টা পুরোপুরি হচ্ছে না। আমরা রিসেন্ট টাইমে দেখেছি যে বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াডে যারা তারা ইন্টারন্যাশনালি অ্যাওয়ার্ড পেয়ে এসেছে, একই সঙ্গে রুবিক্স কিউব বলি বা আরও এরকম ছোট ছোট কম্পিটিশন যেগুলো হয়ে থাকে বিশ্বব্যাপী, এগুলোতে তারা অংশগ্রহণ করতে চায়। তো সরকার থেকে আসলে তাদেরকে প্রপার ট্রেন আপ করা, তাদেরকে একটি ফিনান্সিয়াল এবং মেন্টাল একটা সাপোর্ট দেয়া, এরকম কোনো পরিকল্পনা আপনার মন্ত্রণালয় থেকে আপনারা নিচ্ছেন কিনা? আমাদের যে যুব ক্রীড়া মন্ত্রণালয়ে 55টার মতো ফেডারেশন এবং অ্যাসোসিয়েশন আছে, সেখানে যারা বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করে তাদের দায়িত্বটা যুব ক্রীড়া মন্ত্রণালয় নিচ্ছে। এর বাইরেও আরও বিভিন্ন ধরনের স্পোর্টস অ্যান্ড কার্যক্রম হয়ে থাকে। তো আমরা চেষ্টা করছি সেগুলোকে অ্যাড্রেস করার। যেমন ই স্পোর্টস এখন অনেক জনপ্রিয় হয়ে উঠেছে বিশ্বব্যাপী, কিন্তু আমাদের অফিসিয়ালি সেরকম কোনো প্ল্যাটফর্ম নেই। আমরা একটা ই স্পোর্টস ফেডারেশন করার কথা ভাবছি, কারণ আপনি যদি দেখেন নাম্বার ওয়াইজ এটাই বাংলাদেশের সবচেয়ে বড় স্পোর্টস হওয়ার কথা, যেটাতে অনেক বেশি মানুষ এঙ্গেজ। তো আমরা একটা স্পোর্টস ফেডারেশন করব এবং এর বাইরেও বিভিন্ন ধরনের অলিম্পিয়াড সহকারে বিভিন্ন যাদের আন্তর্জাতিক বিভিন্ন অর্জন হচ্ছে তাদেরকেও আমরা যাতে একটা পৃষ্ঠপোষকতার আওতায় আনার জন্য কাজ করছি। আমরা স্পোর্টস নিয়ে একটু ভিন্নভাবে পরিকল্পনা করছি। আমাদের পরিকল্পনাটা হচ্ছে রেজাল্ট বেসড। আমরা দেখছি যে জেনেটিক্যালি এবং মেন্টালি কোন কোন স্পোর্টসগুলোতে এই অঞ্চলের মানুষ, বাংলাদেশের মানুষ ভালো, এবং কোন স্পোর্টসগুলোতে আমাদের আন্তর্জাতিক পরিসরে অর্জনের সুযোগ আছে। পৃথিবীর জনসংখ্যার দিক থেকে সবচেয়ে বড় দেশ হিসেবে আমাদের কোনো অলিম্পিক মেডেল নেই, কিন্তু আমরা দেখেছি যে সেটা অর্জন করার সুযোগ আমাদের আছে যদি আমরা যথাযথ ট্রেনিংটা আমাদের প্লেয়ারদেরকে দিতে পারি। সেজন্য আমরা একটা স্পোর্টস ইনস্টিটিউট করার পরিকল্পনা হাতে নিয়েছি। এটা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা, তবে আমরা কয়েকটা ধাপে স্পোর্টস ইনস্টিটিউটটা বাস্তবায়ন করব, যাতে করে আমরা আমাদের প্লেয়ারদের যাদের আন্তর্জাতিক ভালো দেশের জন্য সুনাম বয়ে আনার সুযোগ আছে তাদেরকে অ্যাডভান্স লেভেল ট্রেনিংটা দিতে পারি, যে সেটা দেওয়ার জন্য কোনো ফেসিলিটিস এখন বাংলাদেশে আসলে নেই। আমাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা এবং এই ধরনের ফেসিলিটিসগুলোর অভাবের জন্যই কিন্তু আমরা আন্তর্জাতিক পরিসরে অর্জন করার ক্ষেত্রে পিছিয়ে আছি স্পোর্টসে। শুধুমাত্র ক্রিকেট ছাড়া অন্যান্য স্পোর্টসে আমাদের সেরকম কোনো অর্জন নেই। তবে আমরা বিশ্বাস করি এই উদ্যোগগুলোর মাধ্যমে, স্পোর্টস ইনস্টিটিউটের মাধ্যমে খুব দ্রুত ফলাফল না আসলেও একটা সময় পরে আমরা কিছু অর্জন বাংলাদেশের জন্য নিয়ে আসতে পারবো। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সচিবের কাছে আসি যে আমরা দেখতে পেয়েছি আন্দোলনে অনেকে আহত হয়ে প্রতিবন্ধী হিসাবে এখন জীবন পার করছেন, যাদের অনেকেরই হয়তো খেলাধুলা আগ্রহ আছে। আমরা বহির্বিশ্বে দেখি যে প্রতিবন্ধী যারা আছে তাদেরকে নিয়ে ফুটবল, ক্রিকেট আয়োজন করা হচ্ছে এবং বিভিন্ন প্রতিযোগিতায় তাদেরকে পাঠানো হচ্ছে, তারা দেশের জন্য কাজ করছে। একই সঙ্গে আমরা বাংলাদেশের মানে ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী বা পাহাড়ি অঞ্চলগুলোতে অনেকে দেখে থাকি যে তারা খেলাধুলায় খুব ভালো করছে। তো তাদেরকে নিয়ে বিশেষ, মানে এরা যেহেতু একটু প্রান্তিক গোষ্ঠী হয়ে যাচ্ছে, তাদেরকে নিয়ে কোনো বিশেষ চিন্তা আছে কিনা তাদেরকে তুলে আনার জন্য? তারুণ্যের উৎসবের একটি লক্ষ্য ছিল যে আমাদের সুবিধাবঞ্চিত, সুবিধাপ্রাপ্ত গ্রাম, শহর এবং মার্জিনালাইজড, ইন্ডিজেনিয়াস যারা রয়েছেন তাদেরকে নিয়ে উৎসবটা করা। ইতিমধ্যে মাননীয় উপদেষ্টা মহোদয় বলেছেন যে আমাদের এই দেশের সকলকে সম্পৃক্ত করেই কিন্তু আমরা অনুষ্ঠানটা করছি। এর ভিতরে লক্ষ্য করবেন যে আমরা বাফুফে কর্তৃক আমরা 4 জানুয়ারি তারিখে আমরা এই সিলেটের খাসিয়াপুঞ্জিতে বিরাট একটা ফেস্টিভ মোডে ফুটবল আয়োজন করা হয়েছিল। ওখানে আমরাও ভিজিট করেছি। তাদের ভিতরে একটা উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। রাঙ্গামাটিতে তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয় অনুষ্ঠান করেছে, সেখানেও প্রান্তিক পর্যায়ের মানুষের ভিতরে উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে, সেখানে আমাদের সচিব মহোদয় ছিলেন। আমরা সারা দেশের যতগুলো প্রান্তিক এরিয়া রয়েছে, মার্জিনালাইজড, ইন্ডিজেনিয়াস, তাদেরকে অন্তর্ভুক্ত করে তাদেরকে বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করার জন্য সুযোগ সৃষ্টি করেছি এই তারুণ্যের উৎসবের মাধ্যমে। এবং আমরা চাচ্ছি যে তারাও আমাদের মেইন স্ট্রিমে আমাদের ডিসিশন মেকিং সহ প্রত্যেকটা কাজেই তারা যেন অংশগ্রহণ করে। এবং খেলাধুলা একটি শক্তি, এই শক্তিকে ব্যবহার করেই আমাদের এই ইউনিটি আমরা করার জন্য চেষ্টা করছি। আমাদের 2 তরুণ উপদেষ্টা যারা আছে তাদেরকে যদি প্রশ্ন করি যে যেই স্বপ্ন বা যে আশা আপনাদেরকে নিয়ে তরুণ প্রজন্ম দেখছে, আপনারা সেটা কতটুকু ছুঁতে পেরেছেন বলে নিজেদের কাছে মনে করেন? আমি যদি নাহিদ ইসলামের কাছ থেকে আসি। আমরাই যেটা মনে করি যে এই জুলাই আন্দোলনের পরে আমাদের একটি সম্ভাবনার দরজা আসলে খুলে গেছে। আগে আমরা সম্ভাবনাটুকুও দেখতে পেতাম না। তো মানুষ এখন অ্যাটলিস্ট আমরা দেশকে নিয়ে ভাবতেছি, আশা করতেছি। সরকারের নানা ধরনের সীমাবদ্ধতা হয়তো আছে, প্রত্যাশা হয়তো যথাযথভাবে পূরণ হচ্ছে না।
কিন্তু সেটাও হয়তো আমরা একটা সময়ের মধ্য দিয়ে গিয়ে হয়তো সেটার একটা অংশ পূরণ করতে পারবো। আমাদের এই সরকারের প্রথম থেকেই যে প্রায়োরিটিগুলো, যে এই জুলাই আন্দোলনে এই যে সংগঠিত যে হত্যাকাণ্ড, মানবতা বিরোধী হত্যাকাণ্ড, এর বিচার কার্যক্রম, কারণ এই আন্দোলনটা কিন্তু কোটা সংস্কার থেকে গণঅভ্যুত্থানের দিকে গেছে বিচারের দাবিতে। এছাড়াও বিগত 15 বছর 16 বছরের যেই গুম খুন এবং অর্থনৈতিক দুর্নীতি লুটপাট, তার বিচার, কারণ বিচার না হলে কিন্তু সমাজে এই নিদর্শনটা তৈরি হবে না এবং এইটা আসলে মানুষ জাস্টিস পাবে না। পরবর্তীতেও যে কেউ আবার এই ধরনের কার্যক্রম করতে এক ধরনের উৎসাহ পাবে, অর্থাৎ যে বিচারহীনতার সংস্কৃতি, সেখান থেকে আমরা বের হতে চাই। এবং দ্বিতীয়ত হচ্ছে আমাদের পরিবর্তন জন্য আমরা সংস্কারের কথাগুলো বলছি, যে রাষ্ট্র কাঠামোর আমূল সংস্কার, সেই সংস্কারের জন্য যেই কমিশনগুলো কাজ করছে তারা অলরেডি রিপোর্ট জমা দিয়েছে। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা সাপেক্ষে আমরা হয়তো একটা ঐক্যমতে পৌঁছাতে পারবো যে আমরা কোন ধরনের সংস্কারের মধ্যে দিয়ে বর্তমানে যাব এবং ভবিষ্যতে কোন ধরনের সংস্কারের কমিটমেন্ট আমরা জনগণের কাছে করব। তো এই বিচার সংস্কারের মধ্য দিয়ে আমরা একটা নির্বাচনের মধ্যে বাংলাদেশের যে গণতান্ত্রিক প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে অব্যাহত রাখতে চাই এবং জুলাই আন্দোলনের যেই স্পিরিট, সেটা হয়তো এই সরকারের সময় আমরা এটার একটা ভিত্তি তৈরি করতে চাই, যেটা ভবিষ্যতে অব্যাহত থাকবে। যেই সরকারই আসুক বা দেশের জনগণ, আমরা সেই আশা আকাঙ্ক্ষাগুলো নিয়ে এগিয়ে যাব, যে একটা বৈষম্যহীন আর্থসামাজিক ব্যবস্থা আমাদের থাকবে, মানুষের শিক্ষা অধিকার, স্বাস্থ্যের অধিকার তার নিশ্চিত হবে, যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলা, সেই প্রতিষ্ঠানগুলা কার্যকর হবে, মানুষের কথা বলার অধিকার, মত প্রকাশের অধিকার নিশ্চিত করা হবে এবং আমাদের যেই সংস্কৃতি সভ্যতা, তার আলোকে আমরা নতুন করে আমাদের জাতিকে পুনর্গঠিত করতে পারবো। তো এই যে আমাদের যে স্বপ্ন এবং নতুন বাংলাদেশ, হ্যাঁ, সেটা হচ্ছে এইটা আমরা মনে করি জুলাই তার যাত্রা শুরু হয়েছে, যে সেই যাত্রা অব্যাহত থাকবে। তরুণদের, জনগণের সেই আকাঙ্ক্ষা অনুযায়ী আমরা হয়তো এই সরকারের পরেও হয়তো আমাদের সেই যে লড়াইটা আছে, আমাদের যেই পথ চলাটা আছে, সেটা অব্যাহত থাকতে হবে এবং জুলাই থেকেই আমাদের শিক্ষা নিয়ে সেটা এগোতে হবে। আমি যদি আসিফ মাহমুদ সজীব ভাইয়ের কাছে এই প্রশ্নটা নিয়ে আসি, যে তরুণদের স্বপ্নকে আপনি আসলে কতটুকু ছুঁতে পেরেছেন, এবং সম্পূরকভাবে যদি এটাও বলি যে আমরা দেশে বিভিন্ন সময় দেখছি যে পতিত ফ্যাসিস্ট যে শক্তি, তারা নানাভাবে নানা কু করার চেষ্টা করছে, ঝামেলা করার চেষ্টা করছে। একই সঙ্গে তরুণদেরকে সংযুক্ত রেখে এই সমস্যাগুলো কিভাবে দ্রুত মিটিয়ে ফেলা যায়, এই ব্যাপারে কি পরিকল্পনা করছেন? জুলাই গণঅভ্যুত্থান আমাদের মধ্যে আশার সঞ্চার করেছে। জুলাই গণঅভ্যুত্থানের পূর্বে যদি আমি বলি, সবাই দেশ নিয়ে হতাশ ছিল, সবাই ভাবছিল কিভাবে দেশ থেকে চলে যাওয়া যায়, কিভাবে নিজের কথা ভাবা যায়, কিন্তু সবার মধ্যেই দেশপ্রেমটা ছিল। তবে এখন যেটা দেখতে পাচ্ছি, জুলাই গণঅভ্যুত্থানের পর সবার মধ্যে একটা আশার সঞ্চার হয়েছে। ইভেন দেশের বাইরে থেকেও বিভিন্ন দেশে সেটেলড অনেকে বাংলাদেশে আসছেন, রাজনীতিতে যুক্ত হচ্ছেন, বিভিন্ন সামাজিক কার্যক্রম এবং সরকারের বিভিন্ন কার্যক্রমের সাথে যুক্ত হচ্ছেন, বাংলাদেশকে নিয়ে আশা দেখছেন। তবে এক্সপেকটেশনের মাত্রাটা অনেক বেশি, আমার নিজেরও এক্সপেকটেশন অনেক বেশি ছিল। তবে আমাদের আর্থসামাজিক বাস্তবতা এবং আর্থসামাজিক রাজনৈতিক বাস্তবতায় সব কিছু হয়তো আমরা মেট করতে পারবো না, তবে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টাটা করে যেতে পারি। তবে জুলাই গণঅভ্যুত্থানের একটা শিক্ষা হচ্ছে, দেয়ার ইজ নো ওয়ে ব্যাক। আমাদেরকে সফল হতেই হবে, না হলে এই শত সহস্র প্রাণ যারা সর্বোচ্চ ত্যাগ করেছেন, যাদের যে মায়েদের বুক খালি হয়েছে, সেই ত্যাগটা বৃথা যাবে। সেটাকে আমরা কোনোভাবেই বৃথা যেতে দিতে পারি না। এই দায়িত্বভারটা আমাদের উপরে এসে বর্তিত হয়েছে। এই দায়িত্বের ভারটা অনেক বেশি, তবে সেটা পালন করতে আমরা বদ্ধপরিকর। এই সরকারের যেহেতু সময়টা খুবই স্বল্প, সেই জায়গা থেকে আমরা হয়তো পলিসিগুলো নিয়ে যেতে পারি, উদ্যোগগুলো গ্রহণ করে দিয়ে যেতে পারি, তবে সেটার বাস্তবায়নের জন্য আমরা পরবর্তী সরকার প্রতি আহ্বান রাখবো। এবং জুলাই গণঅভ্যুত্থানের যে স্পিরিট, এই যে মানুষের মধ্যে যে আশার সঞ্চার হয়েছে, মানুষের মধ্যে যে রাষ্ট্র গঠনে, দেশ গঠনে অংশগ্রহণের যেই ইচ্ছার জন্ম দিয়েছে, সেটিকে আমরা কাজে লাগাতে চাই। এবং সেজন্যই সমাজের যে অংশগুলো সরকার কিংবা রাষ্ট্রের সাথে কোনোভাবেই কখনো সম্পৃক্ত ছিল না বা সম্পৃক্ত হওয়ার সুযোগ পায়নি, তাদেরকে আমরা সুযোগ করে দিতে চাই। তো সকল এক্সপেকটেশন আমরা মেট করতে না পারলেও আমরা চেষ্টা করে যাব সর্বোচ্চ, কারণ এই দায়িত্ব আমাদেরকে অবশ্যই সফল হতে হবে। ধন্যবাদ আমাদের দুই মাননীয় উপদেষ্টা এবং একই সঙ্গে আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সচিবকে। আমরা জানি প্রায় 2000 শহীদ এবং
অসংখ্য আহতদের রক্তের উপর দাঁড়িয়ে এই নতুন বাংলাদেশ, এবং এই নতুন বাংলাদেশ বিনির্মাণের সবচেয়ে যারা বেশি ভূমিকা রেখেছেন তারা এই দেশের তরুণ সমাজ। এই তরুণ সমাজ এই বাংলাদেশকে নতুন পথ দেখাবে, নতুনভাবে সামনে এগিয়ে নিয়ে যাবে, সেই প্রত্যাশায় আমরা রাখছি। এবং এই জায়গাটাতে আমাদের যে মন্ত্রণালয়গুলো আছে তারা নিয়মিতভাবে কাজ করে যাবে তরুণদেরকে সংযুক্ত করে, এবং একটি নতুন বাংলাদেশ আমরা আরও সুন্দরভাবে বিনির্মাণ